where the mind is without fear and the head is held high, where knowledge is free. নমস্কার সুধী দর্শকজন এবং আমার স্নেহের ছাত্রছাত্রীদের ভালোবাসা জানিয়ে আজকের বিষয় শুরু করছি। আমাদের দ্বাদশ শ্রেণীর বাংলায় যে ভাষা চর্চা অংশটি রয়েছে তাতে ভাষাবিজ্ঞান অংশটি আমরা পড়ছিলাম। আগের দিন ভাষাবিজ্ঞানের দুটি দিক আমরা দেখেছিলাম। ভাষার বিজ্ঞান চর্চায় কোন কোন দুটি দিক আলোচনা করা হয়। এক হয়েছিল তুলনামূলক ঐতিহাসিক বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। তার পরবর্তী ক্ষেত্রে আমরা ভাষাবিজ্ঞানের প্রধান ভাষাবিজ্ঞানগুলি শুধু নামকরণ করেছিলাম। তারপরে ফলিত ভাষাবিজ্ঞানটি আমরা শুরু করেছিলাম। ফলিত ভাষাবিজ্ঞানের সমাজ ভাষাবিজ্ঞান আমরা আগের দিন আলোচনা করেছি। আজকে তার বাকি অংশগুলি নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ মনোভাষাবিজ্ঞান, স্নায়ু ভাষাবিজ্ঞান, নৃ ভাষাবিজ্ঞান এবং শৈলী বিজ্ঞান, এই বিষয়গুলি নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয়। তো শুরুতেই আমরা বলেছিলাম সমাজ ভাষাবিজ্ঞানে সমাজের প্রভাব থাকে ভাষাতে। তার পরবর্তী ক্ষেত্রে সমাজে ভাষার প্রভাব কীভাবে কাজ করে, বক্তা, শ্রোতা এবং উপলক্ষ, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করেছিলাম। সাথে সাথে বলেছিলাম কেরল এবং এই কোড বদল, কোড সুইচিং, এই বিষয়গুলো আলোচনা করা হয়েছিল। আজকে আমরা স্নায়ু ভাষাবিজ্ঞানের বিষয়টি আলোচনা করব। স্নায়ু ভাষাবিজ্ঞান খুব সুন্দর একটি জায়গা। আমরা বলেছিলাম মস্তিষ্ক, অর্থাৎ মানবদেহের মস্তিষ্কে থাকে ভাষা শিক্ষার সিস্টেম, অর্থাৎ আমাদের মস্তিষ্ককে গঠনমূলকভাবে এমন তৈরি করা হয়েছে যে আমরা ভাষা শিখতে পারি। এটা ভাষা বিজ্ঞানীরা বলছেন। বিভিন্ন বিজ্ঞানীদের সাহায্য নিয়ে ভাষাবিজ্ঞানীরা এই তথ্যে পৌঁছেছেন। যারা স্নায়ু নিয়ে চর্চা করেন, যারা মস্তিষ্কের স্নায়ুর হয়তো চিকিৎসা করেন, সেই সমস্ত গবেষকদের থেকেই এই তথ্যগুলি পেয়ে তারা এই সিদ্ধান্তে এসছে যে আমাদের মস্তিষ্কে যে বিশেষ রকমের স্নায়ুর জাল রয়েছে, স্নায়ুর যে জালিকা, মস্তিষ্কে অসংখ্য স্নায়ুর জাল, সেই জালগুলো দিয়েই আমাদের সমস্ত রকমের শারীরিক কাজকর্মও চলছে এবং তার সাথে সাথে আমরা ভাষাটাকেও গ্রহণ করছি, ব্যবহার করছি বা প্রয়োগ করছি। তাহলে আচ্ছা, মনোভাষা বিজ্ঞানের অংশটুকু একটু না বললে নয়, সুতরাং আমরা মনোভাষা বিজ্ঞান দিয়ে একটু শুরু করে নিই, তাহলে এখানে আমাদের একটু সুবিধা হবে। মনোভাষা বিজ্ঞান মনোভাষা বিজ্ঞান এবং স্নায়ু ভাষা বিজ্ঞান অত্যন্ত অঙ্গাঙ্গী দুটি বিষয়, অর্থাৎ একে অপরের সঙ্গে জড়িত রয়েছে। আমরা আগের দিনই বলেছিলাম যে মন কী জিনিস, অর্থাৎ মানুষের ভেতরে যে আত্মাটি রয়েছে, যেটি আমাদেরকে দিয়ে সমস্ত রকম কাজকর্ম পরিচালিত করাচ্ছে। আমরা কি ভাবছি, কি সিদ্ধান্ত নিচ্ছি, কিভাবে কোনো একটি বিষয়কে দেখছি, সেই সমস্ত কিছুই কিন্তু মনের ওপর নির্ভর করে।
তাই ভাষার ক্ষেত্রেও এর অন্যথা হয় না। সুতরাং মনোভাষা বিজ্ঞানীরা বলছেন যে ভাষার সঙ্গে মনের যোগ নিবিড়, ভাষা মনের ভাবকে প্রকাশ করে। অর্থাৎ আমি কোনো সময় রেগে আছি, নাকি কোনো সময় আমার আনন্দ হচ্ছে, কোনো সময় আমি হর্ষিত হচ্ছি, চমকিত হচ্ছি, ভয় পাচ্ছি, কি ঘাবড়ে যাচ্ছি, আমার কথা বলার মধ্যে দিয়ে সেই ভাবগুলি কিন্তু প্রকাশিত হয়। অর্থাৎ কথা বলার ধরনও ঠিক যেন পাল্টে যায়। কেউ ভয়ে কথা বলছে, ভয়ে কথা বলার ধরন আর আনন্দে আটখানা হয়ে কথা বলার ধরন নিশ্চয়ই এক হবে না। তাহলে ধরে নিতেই হবে যে মনের সঙ্গে কথা বলার একটি সংযোগ অবশ্যই রয়েছে। তাই এই অনুসারে মনোভাষা বিজ্ঞান আমাদেরকে কি বোঝাচ্ছেন, যে শিশুরা যখন ভাষা শিখছে তখন কিন্তু তারা মনের উপরেই জোর দিয়ে সেই ভাষাটি শিখছে। আমরা বড়রা যেভাবে বলছি, যেভাবে করছি, ওদের মধ্যেও দেখবে সেই প্রবণতাগুলি রয়েছে। কোনো একটি শিশু অত্যন্ত ভয় পেয়েছে, সে কিন্তু কাঁদো কাঁদো হয়ে বা কাঁদতে কাঁদতেই তার ভয়ের কারণটি ব্যক্ত করার চেষ্টা করবে, মানে বলবে। অর্থাৎ মন তাকে সেইভাবে প্রেরিত করছে যে ওইভাবে কথাটি বলার জন্য। তাই শিশুদের কথা বলার যে প্রক্রিয়া, যে ধরন, যেভাবে কথাগুলি তারা সাজায়, যেভাবে সৃষ্টি করে নতুন নতুনভাবে, সেই বিষয়গুলিও কিন্তু মনোভাষা বিজ্ঞানের একটি বিশেষ অঙ্গ। পণ্ডিত বা গবেষক নোয়াম চমস্কি মনে করেন মানব মস্তিষ্ক, এই যে আমাদের যে মানব মস্তিষ্ক, শিশুকাল থেকেই মানব মস্তিষ্কে ভাষা শেখার একটি মাধ্যম বা সিস্টেম করা হয়েছে। আমরা আগে বলতাম যে শিশুরা অনুকরণ করে শেখে। অনুকরণ মানে হচ্ছে বড়রা যা বলছে তাই শিখছে। কিছুটা অংশে সেটা সত্য হলেও সমস্ত বিজ্ঞানীদের মতামতকে চ্যালেঞ্জ করে তিনি, মানে অর্থাৎ নোয়াম চমস্কি চ্যালেঞ্জ করে জানিয়েছিলেন যে না, আমাদের মস্তিষ্কে ভাষা শেখার একটি সিস্টেম রয়েছে, বা আমাদের মস্তিষ্ক হচ্ছে ভাষা শেখার একটি যন্ত্র। তাই সেই যন্ত্রটিকে তিনি প্রথমে এলএডি অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস বলেছিলেন প্রথমে, কিন্তু আবার বলছেন যন্ত্র বললে অনেকে আপত্তি তুলছে। আমাদের মস্তিষ্ক যন্ত্র নয়, আরও অনেক কিছু কাজও করে। সুতরাং তাকে যন্ত্র না বলে তিনি এই কথাটিকে কেটে সিস্টেম করে দিলেন পরে। তাহলে দেখো, এই সময় এই কথাটির নাম হয়ে গেল ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম, অর্থাৎ LAS। তোমাদের ছোট প্রশ্নের ক্ষেত্রে এই দুটি কথা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ল্যাড অর লেস এই দুটি বিষয় কে বলেছিলেন বা কি বিষয়ে কথাগুলি। তাহলে পরিষ্কার করে আবার বলে দিই, আমাদের মানবদেহের মস্তিষ্ক ভাষা শিক্ষার একটি যন্ত্র অর্থাৎ ডিভাইস। প্রথমে নোয়াম চমস্কি এই তথ্য তুলে ধরেছিলেন যে আমাদের মধ্যেই সেই প্রবণতাটি রয়েছে, ভাষা শিখবো আমরা। কিন্তু পরে তিনি বললেন যে যন্ত্র নয়, এটা একটা সিস্টেম। সিস্টেম মানে হচ্ছে মাধ্যম। ঠিক আছে? তাহলে কি হচ্ছে, আমাদের মস্তিষ্কে সমস্ত গ্রামার অর্থাৎ ব্যাকরণ যেগুলি রয়েছে সেগুলি শেখার ক্ষমতা রয়েছে, যেটিকে আন্তর্জাতিক বা ইউনিভার্সাল ব্যাকরণ বলা হচ্ছে। যে আমাদের মানবদেহের মস্তিষ্কেই অর্থাৎ শিশুদের মস্তিষ্কেই আন্তর্জাতিক ব্যাকরণ বা ইউনিভার্সাল গ্রামার আগে থেকেই, জন্ম থেকেই যেন নিয়ে জন্মেছি আমরা, জন্ম থেকেই যেন পোঁতা রয়েছে আমাদের ভেতরে। সেই কারণেই আমরা ভাষা শিখতে পারি। সেটা আমার মাতৃভাষা হতে পারে, অন্য ভাষা হতে পারে। এই বিষয়গুলি কিন্তু পণ্ডিতরা বলছেন। নোয়াম চমস্কি এই তথ্য তুলে ধরেছেন। তাহলে সহজ কথায় বলতে গেলে দেখো, মনোভাষা বিজ্ঞান বলছে যে মন, তার সঙ্গে কিন্তু আমাদের ভাষা শিক্ষার যোগ রয়েছে, এবং আমাদের মস্তিষ্ক
সেই মনকে কন্ট্রোল করছে বা সেই মস্তিষ্ককে কাজ করাচ্ছে, তাই সেটাও কিন্তু তার সঙ্গে জড়িত। তাই মস্তিষ্কের কথা আসলে পরেই আমরা কিন্তু স্নায়ুর কথার মধ্যেও ঢুকে যাচ্ছি, কারণ মস্তিষ্কেই বেশিরভাগ স্নায়ু রয়েছে, যেগুলি কিনা গোটা শরীরে ছড়িয়ে রয়েছে একদম তারের মতো। আমরা যেরকম বিল্ডিংয়ে দেখি লাইট চলে, পাখা চলে, টিভি চলে, যেরকম তার ভরা থাকে, তার দিয়ে কারেন্টগুলো যায়, আমাদের শরীরের ভেতরেও কিন্তু ওই স্নায়ুগুলি ঠিক তারের মতো কাজ করছে, প্রতি মুহূর্তে সংবেদন পাঠাচ্ছে, ইলেকট্রিক রের মতো তৈরি করে সেগুলি কিন্তু পাঠানো হচ্ছে। সেই কারণে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চলছে। ঠিক কথা বলার ক্ষেত্রেও তাই, আমরা কি কথা বলছি, কি কথা গুছিয়ে গুছিয়ে সুন্দর করে বলার চেষ্টা করছি, সবই কিন্তু স্নায়ু আমাদেরকে করাচ্ছে, তার সঙ্গে সঙ্গে মনও জড়িত রয়েছে। তাহলে কি হচ্ছে, ভাষাগত পশ্চাৎপরতা, অর্থাৎ যাদের ধরো আমাদের অনেকেরই দেখা যায় এই সিচুয়েশনটা, এটা আমি একটু মুছছি, একটু লিখে নেবে তোমরা বা বইয়ে দেখে নেবে। তাহলে এই যে আন্তর্জাতিক ব্যাকরণ আছে, এবার কি হচ্ছে, অনেকের দেখা যায় কথা বলতে সমস্যা হয়, বিশেষ করে ছোটোবেলাতে কথা বলতে একটু কষ্ট হয়। একদম শিশু যখন কথা বলতে কষ্ট হয় মানে সহজ কথায় আমরা সহজে বলতে পারি না। অর্থাৎ আমি ভাত খাবো বা আমি বাড়ি যাব, আমি দুধ খাবো, এই কথাটা বলতেও কিন্তু শিশুদের অনেকটা সময়ই কেটে যায়। অর্থাৎ জন্মের পর থেকে প্রায় 2-3 বছর পর্যন্ত বয়সে তারা এসে সঠিকভাবে ওই কথাটি বলতে শেখে। তাহলে কি হচ্ছে, যাদের ধরো মন বা ভাষা শিক্ষার এই যে মাধ্যমটি, এটি একটু দুর্বল বা ক্ষতিগ্রস্ত বা অসুবিধাজনক, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় ভাষা শিক্ষাটা একটু ধীরে হয়, আস্তে আস্তে হয়। বা যারা অসুস্থ, মানসিকভাবে অসুস্থ, কি ব্রেনে কোনো তার সমস্যা আছে, এই জাতীয় যাদের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু ভাষা বলতে একটু শিখতে একটু সময় লেগে যায়। স্মৃতির অবনতি ঘটে। স্মৃতির অবনতি, এই কথাটা আমি এই যে আর একটু কথা বলে দিই, ভাষার পশ্চাৎপরতা। এই কথাটা একটা গুরুত্বপূর্ণ কথা, যার মানেটা হচ্ছে পশ্চাৎ মানে হচ্ছে পেছনে, পিছিয়ে পড়া। ভাষা শেখার ক্ষেত্রে আমরা পিছিয়ে পড়ি, তার কারণগুলি কী কী? পিছিয়ে পড়ি মানে আমরা ঠিক সময় যেটা শেখার সেটা শিখতে পারি না। তার কারণগুলি হিসাবে অনেকে তুলে ধরেছেন, এখানে স্মৃতির অবনতিও হবে কথাটা। স্মৃতির অবনতি অর্থাৎ মনে রাখতে পারি না। মস্তিষ্কের গঠন এবং তার কর্মক্ষমতা। আমাদের মস্তিষ্ক কিভাবে গঠিত রয়েছে জন্ম থেকেই, মায়ের পেট থেকেই আমাদের মাথাতে যেই মস্তিষ্ক স্বরূপ যেই যন্ত্রটি বা ডিভাইসটি বা সিস্টেমটি রয়েছে, তার গঠন ঠিকঠাক আছে কি, তার উপরে নির্ভর করছে আমরা কতটা ভাষা শিখতে পারবো, ঠিক কতখানি অ্যাপ্রোপ্রিয়েটভাবে সঠিকভাবে সেই ভাষাটিকে আমি আয়ত্ত করতে পারবো এবং সেটিকে ব্যবহার করতে পারবো। এর ক্ষেত্রে কি হয়, অনেকে দেখে ভুলে যায়। অনেক শিশুদের ক্ষেত্রে দেখা যায় তারা একটা কথা বলল, তার কিছুক্ষণ পর মুহূর্তেই সেটা ভুলে গেল, তার মানে স্মৃতির দোষ রয়েছে। তারপরে দেখা যায় বুদ্ধি, যার বুদ্ধি একটু ভালো, সেটা জন্মগতভাবেই বুদ্ধিটা আমাদের আসে, বুদ্ধি একটু ভালো, তারা তাড়াতাড়ি শেখে। যার বুদ্ধিটা একটু কম, আইকিউ লেভেল কম, তারা কিন্তু একটু দেরিতে শেখে। উদ্বিগ্নতা, খুব তাড়াহুড়ো করে, উদ্বিগ্নতা, সবসময় উদ্বিগ্ন, কোনো কিছু বিষয় নিয়ে সে অন্য কিছু বিষয় নিয়ে সে ভাবতে চিন্তা করতে ভালোবাসে, বা কোনো বিষয় তাকে সবসময় পীড়িত করে, সেই বিষয়গুলোও কিন্তু একটা বাধা হয়ে দাঁড়ায় ভাষা শিক্ষার ক্ষেত্রে। তারপরে প্রণোদনা মানে হচ্ছে উদ্দীপনা, তাকে শেখানোর পিছনে কতখানি পরিশ্রম ব্যয় করা হচ্ছে। আমরা এখন যেরকম রয়েছি, আমরা ক্ষুদ্র বা অনু পরিবারে চলে এসেছি, মা বাবা সন্তান। এই ক্ষেত্রে দেখা যায় শিশু একটু দেরিতে কথা বলতে শেখে বা দেরি করে কথা বলে, দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু আগেকার দিনে দেখা যেত দাদু ঠাকুমা, কাকু কাকিমা, জেঠু জেঠিমা, মাসি পিসি, এদের সঙ্গেই হয়তো বাচ্চারা বড় হচ্ছে। সুতরাং কি দেখা যাচ্ছে, যে এই যে এতজন মানুষের মধ্যে একটা শিশু ধীরে ধীরে বেড়ে উঠছে, সে কিন্তু সবার কথা শুনতে শুনতে, সবার কথা বলার ধরন, কথা বলার স্টাইল,
কথা বলার রীতি, কিভাবে গুছিয়ে কথা বলতে হয়, এই সমস্ত কিন্তু দেখে দেখে সে তাড়াতাড়ি শিখে ফেলছে যে কিভাবে কথা বলা উচিত, তাকে কিভাবে কথা বলতে হবে। সুতরাং দেখো, এই যে স্মৃতি এই কথাটিও কিন্তু অত্যন্ত জরুরি, যে আমরা মনে রাখতে পারছি কতক্ষণ। একটি শিশু তার মনে রাখার ক্ষমতা কতখানি, সে যত বেশি মনে রাখতে পারবে তার ভাষা কিন্তু তত বেশি উন্নতি করবে, ডেভেলপ করবে, সে নিজেকে কিন্তু আরও বেশি গঠিত করে ফেলবে। সুতরাং প্রয়োগের ক্ষেত্রে সে যখন কারোর সঙ্গে কথা বলতে যাবে, এবার টকটক করে কথা বলছে, বলে না সে কঠোর করে কথা বলা, শিশুরা দেখবে কঠোর করে কথা বলে। অনেক বাচ্চাই পারে খুব অল্প বয়সে খুব সুন্দরভাবে গুছিয়ে সুন্দরভাবে কথা বলতে, আবার অনেক বাচ্চাই একটু আস্তে আস্তে ধীরে ধীরে হয়তো অর্ধেক কথা বললো, অর্ধেক কথা হয়তো বলতে পারলো না, এরকম অবস্থায় থেকে যায়। সেক্ষেত্রে এই কারণগুলি হয়ে যায় দায়ী। তার বুদ্ধি কম, তার বুদ্ধি কতখানি, সে উদ্বিগ্ন কিনা কোনো বিষয় নিয়ে, সে ভয় পায় কিনা, সে কোনো কিছু নিয়ে অতিরিক্তভাবে ব্যস্ত থাকে কিনা, এরকম বিভিন্ন আরও বিষয়গুলি রয়েছে। সুতরাং মন আমাদের কিন্তু ভাষা শিক্ষার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এরপরে চলে যাচ্ছি স্নায়ু। এই জায়গাটা শুধু মুছবো, স্নায়ু লিখবো এখানে। স্নায়ু ভাষা বিজ্ঞান, এটি মনের সঙ্গেই অনেকটা সংযোগপূর্ণ। তাহলে এই কথাগুলিও কিছুটা আসছে। স্নায়ু কি না, খুব সহজে বলতে গেলে এরকম দুটি ছবি আমাদের দেওয়া উচিত, বইও তোমাদের দেখবে দেওয়া আছে। আমি এটা ডিম্বাকৃতি আঁকলাম কারণ আমাদের মানব মস্তিষ্ক এই যে যেইভাবে রয়েছে ঠিক এই করটি বরাবর দেখো একটু ডিম্বাকৃতিই মনে হয় বেশিরভাগ ক্ষেত্রে, ডিমের মতো আমাদের মাথাটি। এই যে ধরো মূল মাথা, তার ভেতরে ধরো ঠিক এরকমভাবে ব্রেনটি রয়েছে। এই যে মাঝখানে একটি সুন্দরভাবে পার্টিশন রয়েছে, অর্থাৎ দুটি অংশে বিভক্ত উপরের অংশটি। এই দুটি অংশই এটি আর এটি। ধরে নিলাম এটি বাম আর এটি হচ্ছে ডান। এটি কিন্তু মানবদেহের মস্তিষ্কর কথা বলছি আমরা। মস্তিষ্কের ভেতরে অসংখ্য স্নায়ু রয়েছে, অসংখ্য, অগুন্তি, যেটি বিজ্ঞানীরা পর্যন্ত এখনো গুণে শেষ করতে পারেননি, শুধুমাত্র অনুমান লাগাতে পেরেছেন যে এত লক্ষ কি এত কোটি স্নায়ু রয়েছে। তাহলে দেখে নাও, এই মস্তিষ্কের দুটি অংশ কিন্তু আমাদের সমানভাবে কাজ করে না, এক একটি নিজেদের অংশকে এক এক রকমভাবে কাজ করায়। আমাদের মস্তিষ্ক কিন্তু জন্ম থেকেই ওইভাবে কাজ করে, আমাদের আলাদা করে ভাবে আমরা নিজেও ওইভাবে পরিচালিত করতে পারবো না ব্রেনকে। ব্রেন আমাদের পরিচালিত করে, মস্তিষ্ক আমাদের পরিচালিত করে। আমরা চাইলে এই ডান দিকের কাজ বাম দিককে দিয়ে করাতে পারি না। যেমন আমরা দুটো হাতকে দিয়ে চাইলেই বাঁ হাত দিয়ে কোনো কাজ আমি ইচ্ছা করেই করাতে পারি, হয়তো লেখা, হয়তো আমি ডান হাতে লিখি, সেটা আমি বাঁ হাতে চেষ্টা করলেই আমি পারবো। কিন্তু মস্তিষ্কের ভেতরে যে স্নায়ুগুলি রয়েছে সেগুলি কিন্তু আমরা পরিচালিত করি না, তারা আমাদেরকে পরিচালিত করে। ঠিক আছে, তাহলে বাম দিক কি কি পরিচালিত করে দেখতে হবে সেটা। এটি হচ্ছে বলা, তারপরে কোনো কিছু শেখা, তারপরে হচ্ছে লেখা, তারপরে হচ্ছে পড়া, গণনা করা, গণনা মানে গোনা, ম্যাথ, অঙ্ক, বিশ্লেষণ, চিন্তা। আরও দুটো লিখি, বিশ্লেষণ, চিন্তা। আশা করি তোমরা বোর্ডের এই লেখাগুলি দেখতে পাচ্ছ, বিশ্লেষণ এবং চিন্তা। তাহলে দেখো আমাদের মস্তিষ্কের বাম ভাগ, অর্থাৎ এইটি বাঁ হাত, এটি বাম ভাগ, অর্থাৎ মাথাকে যদি মাঝ বরাবর এইভাবে আঁকা যায়, তাহলে এই মস্তিষ্কের এই বাম দিকটি আমাদের এই কাজগুলো করে বা আমাদেরকে দিয়ে করায়, বলা, শেখা, লেখা, পড়া, গণনা, বিশ্লেষণ এবং চিন্তা। তাহলে ডান দিক কী করে? ডান দিক খুব স্বাভাবিকভাবেই সামগ্রিক বিকাশ, আর কি করাই? আর ভাষা শিক্ষার প্রস্তুতি।
এই বিষয়টিকে একটু ব্যাখ্যা করব আমরা, কারণ প্রয়োজন আছে। এই বিষয়গুলি তোমরা দেখেই বুঝতে পারছো যে আমরা কোন কোন জায়গা দিয়ে কী কী কন্ট্রোল করি। অর্থাৎ মস্তিষ্কের এই বাম ভাগের বিভিন্ন অংশে বিভিন্ন রকম, হয়তো এই জায়গাটি দিয়ে বলি আমরা, এই জায়গাতে দিয়ে শুনি বা বিচার করি, এই জায়গা দিয়ে আমাদের লেখার ব্যাপারটা থাকে, এই জায়গা দিয়ে গান শুনে মনে রাখার চেষ্টা করি আমরা, এই রকম বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। বাম দিক তো হলো, ডান দিকতে তাহলে কি সামগ্রিক বিকাশ। সামগ্রিক বিকাশ মানে হচ্ছে একটি মানুষের যত রকমের অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, যত রকমের অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেই সমস্ত কিছু কিভাবে বেড়ে উঠবে, কিভাবে তার গতি প্রকৃতি স্থির হবে, কতখানি সে ব্যবহার করবে, এই সমস্ত কিছু কিন্তু ডান দিক, ব্রেনের বা মস্তিষ্কের ডান দিক কিন্তু ঠিক করে। সেখানেই প্রোগ্রামটা পরিচালিত হয়। তারপরে দেখো ভাষা শিক্ষার প্রস্তুতি। ভাষা শিক্ষার প্রস্তুতি ব্যাপারটা একটু কঠিন, তবে সহজে বলতে গেলে আমাদের মুখের যে বাকযন্ত্র রয়েছে তার সঙ্গে আমাদের যে ভাষার যে একটি ভাণ্ডার রয়েছে, শব্দের যে একটি ভাণ্ডার রয়েছে, সেই ভাণ্ডার কিন্তু এই অংশের প্রধান। বাকযন্ত্র অর্থাৎ আমাদের জিভ, দাঁত, তালু, কণ্ঠ, সব কিছু, ঠোঁট, এগুলো আমরা কখন কিভাবে ব্যবহার করব, কিভাবে আমরা গোল করলে পরে ও বেরোবে নাকি আরও সরু করলে উ বেরোবে, এটা কিন্তু আমাদের মস্তিষ্কের ডান দিক ঠিক করে দেয়। এই কারণেই আমাদের ভাষা শিক্ষার প্রস্তুতি পর্ব ওইখান দিয়ে পরিচালিত হয়। অর্থাৎ একটা শিশু তো জানে না সে ত কী করে বলবে বা ট কী করে বলবে, সে ধীরে ধীরে শেখে, খুব আস্তে আস্তে তাকে দেখবে এইভাবে শিখিয়ে দেওয়া হয়, বলো বা বা। এই যে আমি ঠোঁটটি নাড়ছি, ওপর এবং নিচের ঠোঁট ঠেকছে, এটা শিশু দেখছে, প্রথমে দেখে সেও সেটা অনুকরণ করে চেষ্টা করছে যে তাই তো দেখি তো এইভাবে আমিও বলে হয় কি না। মা, মা বলতে গেলে দুটো ঠোঁট আবার ঠেকছে, তাহলে মা বলবে। কিন্তু যদি আমি বলি দাদু বা দাদা, তাহলে সেক্ষেত্রে জিভ দাঁতে ঠেকাবে, ঠেকছে ও, কিন্তু চেষ্টা করেও হয়তো প্রথম প্রথম পারছে না। যেমন ট ধ্বনি, ট বর্গের ধ্বনি অর্থাৎ মূর্ধন্য ধ্বনি বাচ্চারা উচ্চারণ করতে পারে না, র উচ্চারণ করতে পারে না, কারণ র বলতে যতখানি কষ্ট হয়, জীব যতখানি তাড়িত হয়, কম্পিত হয়, সেই কম্পনটা বাচ্চা প্রথমে পারে না, কিন্তু ধীরে ধীরে সে শিখে যায়। তাহলে প্রস্তুতি পর্বের ব্যাপারটা বোঝা গেল। প্রস্তুতি একটু একটু করে সে ধাপে ধাপে সে শিখতে শিখতে এগোয়। এটাকেই বলা হচ্ছে স্নায়ুর কাজ। মস্তিষ্কের স্নায়ু বিন্যাস আমাদের এইভাবে করা হয়েছে। তাহলে এই জায়গাটা পরিষ্কার বোঝা গেল। আমাদের এই বিষয়গুলি, এই তথ্যগুলি কে দিচ্ছে? আমরা বিজ্ঞানীদের কাছ থেকে জানছি, যারা কিনা নিউরোর বিজ্ঞানী, অর্থাৎ স্নায়ু বিজ্ঞান। মূলত স্নায়ু বিজ্ঞান নিজে থেকে এই বিষয়গুলি জানাচ্ছে, তখনই ভাষা বিজ্ঞানীরা এই বিষয়গুলিকে আরও বেশি প্রখরভাবে দাবি করছে যে হ্যাঁ, আমরা ভাষা হয়তো এইভাবেই শিখি। এই কারণে আমাদের প্রযুক্তির সাহায্য নিতে হয়। প্রযুক্তি মানে হচ্ছে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আবিষ্কার করা হয়েছে, যে কোনো শিশুর যদি কথা বলতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে তাকে কিভাবে কথা বলানো যায়, সেই জন্য বিভিন্ন ধরনের যন্ত্র বেরিয়েছে। যেমন একটি যন্ত্রের নাম এখানে দেওয়া হয়েছে ফাংশনাল নিউরো ইমেজিং। ফাংশনাল নিউরো ইমেজিং। দেখো নিউরো কথাটা এলো, বইয়েও আছে তোমাদের এই কথাটি, ফাংশনাল নিউরো ইমেজিং। সহজে একে বলতে গেলে পরে এই যে পেট এবং এফএমআরআই, পিইটি পেট বা এফএমআরআই, এই যন্ত্রগুলি বা মেশিনগুলি বা তন্ত্রগুলি ব্যবহার করা হয় আমাদের মস্তিষ্কের কোনো অংশ ক্ষতিগ্রস্ত কিনা, সেই ক্ষতিগ্রস্ত অংশগুলিকে কিভাবে কাজ করানো যায়, বা কোনো শিশু হয়তো কথা বলতে সমস্যা হচ্ছে, তার সমস্যাটি ঠিক কী রকম। মস্তিষ্ক এমন একটি জটিল বিষয় যেটিকে এখনও পর্যন্ত বিজ্ঞানীরা সঠিকভাবে পড়ে উঠতে পারেনি, এবং তাদের একটাই ধারণা পরিষ্কার বলা হচ্ছে যে প্রত্যেক ব্যক্তির মস্তিষ্কের গঠন ভিন্ন হয়, তাই তার শেখার ধরনও ভিন্ন হয়, তার বলার ধরনও ভিন্ন হয়। ঠিক আমাদের ফিঙ্গারপ্রিন্টের মতো, এই যে আঙুলের ছাপ আমরা দিই বিভিন্ন জায়গাতে প্রয়োজনে, এগুলি কেন হয়? কারণ প্রত্যেকের আঙুলের ছাপ আলাদা,
এই জন্য এটিকে প্রমাণ হিসাবে ব্যবহার করা হয়। ঠিক সেরকমই আমাদের মস্তিষ্কও ভিন্ন, একে অপরের থেকে আমরা এই কারণেই ভিন্ন ভিন্ন। কোনো দুই ব্যক্তি পৃথিবীতে সমান নেই যাদের মস্তিষ্কের গঠন এক। এই জন্য নিউরো সায়েন্স বিষয়টা, নিউরোলজি বিষয়টা কঠিন হয়ে দাঁড়ায়, আমাদের কাছে এটা সহজ নয়। তবু আমরা সহজভাবে ধরলে পরে এই বিষয়গুলি কিন্তু আমাদের চোখের সামনে আসবে। একটা স্বাভাবিক মোটা দাগের বলতে গেলে বলা, শেখা, লেখাপড়া এটা বাঁ দিক দিয়ে হয় এবং সামগ্রিক বিকাশ ও ভাষা শিক্ষার বিষয়টা ডান দিক দিয়ে হয়। এই যে সৃষ্টি, ভাষা সৃষ্টিতে, প্রয়োগে এবং সংযোগ স্থাপনে মস্তিষ্কের বাম গোলার্ধ যে বিশেষ ভূমিকা পালন করে এটা স্নায়ুবিজ্ঞানী আমাদের জানাচ্ছেন। ভাষা, সেই ভাষার স্নায়ু কীভাবে কাজ করছে তার জন্য সেই ভাষাকে স্নায়ু ভাষাবিজ্ঞান বলা হচ্ছে। ভাষার ব্যবস্থা কি এবার আমরা জানব। ভাষার ব্যবস্থা, চলন, ইন্দ্রিয় গ্রাহ্যতা বা কোষীয় ব্যাপারটির সাথে স্নায়ু ভাষাবিজ্ঞানের সম্পর্ক রয়েছে। স্নায়ু ভাষা বিজ্ঞানের দুটো ভাগ, এবারে আমরা সেই দুটো ভাগ নিয়ে আলোচনা করব। বইয়ে একটু কঠিন শব্দ দিয়ে ব্যাখ্যা করা হয়েছে, তার জন্য অনেকেরই ক্ষেত্রে অসুবিধা হতে পারে, কিন্তু এখানে চেষ্টা করা হচ্ছে একটু সহজ ভাষায় বিষয়গুলিকে তুলে ধরার। ভাষার বিজ্ঞানের বা স্নায়ু ভাষা বিজ্ঞানের দুটি ভাগ, একটি হচ্ছে ভাষা শেখা, ভাষা শেখা, বইয়ের নামগুলি দেওয়া আছে, দেখবে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন নাম দিয়ে দেওয়া আছে। ভাষা শেখা ও প্রক্রিয়াকরণ, প্রক্রিয়াকরণ। আর দুই কি? দুই হচ্ছে ভাষাগত সমস্যার সমাধান। বিষয়গুলি দেখো খুব সহজ বাংলা, সুতরাং বুঝতে অসুবিধা হবে না। ল্যাঙ্গুয়েজ ইমপেরিমেন্ট, ইংরেজি থেকে বলছে ল্যাঙ্গুয়েজ ইমপেরিমেন্ট, আর এটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। ইংরেজিতে আমরা যাব না, মাথাটা খারাপ হয়ে যাবে, বাংলাতেই আসি। ভাষা শেখা মানে খুব সহজেই বলতে গেলে আমরা ভাষা কীভাবে শিখছি, ও প্রক্রিয়াকরণ, প্রক্রিয়াকরণ মানে সেটিকে আমাদের ব্রেনে কীভাবে প্রোগ্রাম করা হচ্ছে, আমরা কীভাবে সেটাকে সেট করছি নিজেদের ব্রেনে। ঠিক আছে, এটা কিন্তু খালি চোখে দেখা সম্ভব নয়, এটি যন্ত্রপাতি আবিষ্কার করার চেষ্টা করা হচ্ছে বা কিছু কিছু হয়েছে যেটার মাধ্যমে বোঝা যায় যে একটি শিশু তার ভাষার জ্ঞানটি কীভাবে অর্জন করেছে। ভাষাগত সমস্যার সমাধান, এবার ধরো কারোর সেই সমাধান মানে সমস্যা রয়েছে, সে শিখতে পারেনি, তাহলে যন্ত্রগুলি আমাদেরকে কি বলে দেবে, সে ভাষা কেন শিখতে পারেনি, তার ব্রেনে এমন কি অসুবিধা রয়েছে যে কারণগুলিতে সে ভাষা শিখতে পারেনি, তখন তার উপরে চিকিৎসা চলবে। এমন নয় যে একটি বাচ্চা ভাষা শিখতে পারেনি মানে তার ক্ষেত্রে একটা সে পারবেই না, তা নয়, তাকে সেইভাবে পরিচালিত করতে হবে। হয়তো কারোর জন্মগত এমনই সমস্যা থাকে যে কথা বলতেই পারে না, তো সেগুলো ভগবানের বা ঈশ্বরের কর্ম বলে আমরা মেনে নিই, এই হচ্ছে ব্যাপার। এবং কি বলছে, এই যে মস্তিষ্কের থ্যালামাস বেসাল গ্যালিয়া, ঠিক আছে, থ্যালামাস বেসাল গ্যাংলিয়া বা ধূসর বস্তু, যে ধূসর মানে হচ্ছে গ্রে, ধূসর বস্তুটি রয়েছে, তার বিশেষ ভূমিকা রয়েছে মস্তিষ্কের। তোমরা যদি দেখো, যদি অনেকে ইন্টারনেটে মস্তিষ্কের প্রোগ্রামিংটা দেখো যে মানবদেহের মস্তিষ্ক কেমন হয়, তাতে দেখবে বেশি কিছু জায়গা একটু ধূসর মতো থাকে। সেই জায়গাগুলি কীভাবে আমাদেরকে প্রভাবিত করছে ভাষা শিক্ষার ক্ষেত্রে, এই জায়গাগুলি কিন্তু সেখানে দেখা যায়। এগুলো অত্যন্ত মেডিকেলের বিষয়, ডাক্তারি বিষয়, এগুলো কারোর ইচ্ছা থাকলে তারা মোবাইলে সার্চ করে দেখতে পারো। বেশ, এরপরে চলে যাচ্ছি আমরা বাকি অংশে। স্নায়ু ভাষাবিজ্ঞান মোটামুটি এইটুকুই, সহজ কথায় বলতে গেলে এইটুকুই, বইয়ে যেটুকু তোমাদের দেওয়া আছে সেটুকু সহজ করে বলার চেষ্টা করলাম। এরপরে চলে যাব আমরা নৃভাষা বিজ্ঞানে। নৃভাষা বিজ্ঞান
নৃভাষা বিজ্ঞান, ঠিক আছে। নৃ মানে কি? নর। নৃ মানে নর বা মানুষ। তাহলে মানে কি দাঁড়াচ্ছে? আমরা যবে থেকে কথা বলতে শিখেছি, যবে থেকে আমাদের ভাষা সৃষ্টি হয়েছে, আমরা যবে থেকে মুখে বলতে শিখেছি, তবে থেকে শুরু করে যুগে যুগে কালে কালে কিভাবে আমাদের ভাষাটি বিবর্তিত হয়েছে তার ধারণা দেয় হচ্ছে নৃভাষা বিজ্ঞান। যুগে যুগে কালে কালে আমরা আমাদের ভাষাকে কিভাবে বিবর্তিত করেছি, আমরাই তো করেছি, এখনও পরিবর্তন হচ্ছে। 100 বছর পরে গিয়ে দেখবো আজকে যেভাবে কথা বলছি সেভাবে আর কথা বলছি না, আমরা আমাদের ভাষা আরও পাল্টে যাচ্ছে। এটাই তো নিয়ম, পাল্টে যাওয়া, পরিবর্তনশীল। তো সেই ব্যাপারগুলি কে ধরবে? কেউ তো একজন বিচার করবে, সে হচ্ছে নৃভাষা বিজ্ঞান। তাহলে কি হচ্ছে? তাহলে ভাষার উপরে এমন কি কাজ হচ্ছে যে সেটা পাল্টে যাচ্ছে? এই প্রশ্নটা মাথাতে আসে। কি এমন কাজ হচ্ছে ভাষাতে পাল্টে যাওয়ার পেছনে বা পরিবর্তিত হওয়ার পেছনে তো কোনো কারণ থাকবে? হ্যাঁ, অবশ্যই কারণ আছে। সেই কারণগুলি বিজ্ঞানীরা বলতে চাইছেন যে এর পেছনে কারণগুলি হচ্ছে অনেকগুলি। সেগুলির মধ্যে কি কি আছে? সমাজ, সমাজ, সংস্কার, বিশ্বাস, তারপরে হচ্ছে ধর্ম, সাহিত্য, আর সংস্কৃতি, সংস্কার, সংস্কৃতি, সাহিত্য চর্চা হবে এটা, সাহিত্য চর্চা আর সংস্কৃতি। কথাগুলিকে একটু যদি ভেঙে বলি তাহলে এই কারণগুলির দ্বারা আমাদের ভাষা বিবর্তিত হয়। তাহলে বিষয়গুলি একটু সহজ করে নিই। সমাজ, আমরা কোন সমাজে বাস করছি? সেই সমাজে কি সবাই সুখে আছে? যদি সুখে থাকে, যদি একটি সুখ সম্পন্ন সমাজ হয়, সবাই সুখে বাস করছে, তাহলে সেইখানকার ভাষা কিন্তু একটু উন্নত হবে, ভালো হবে, সুন্দর হবে। কিন্তু যদি যুদ্ধপ্রবণ এলাকা হয় বা যুদ্ধপ্রবণ হয়েছে বা আমরা সবসময় মারামারি কাটাকাটি ফাটাফাটি করছি, সেখানকার ভাষার কিন্তু বিস্তর ফারাক হয়ে যাবে ওই দুটি সমাজের মধ্যে, অর্থাৎ ভালো আছে যারা এবং খারাপ আছে যারা। সংস্কার, সংস্কার মানে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের বিশ্বাস। আমরা কেউ মূর্তি পূজায় বিশ্বাস করি, কেউ করি না, কেউ বিজ্ঞানকে বেশি প্রাধান্য দিই, কেউ অন্যান্য বিষয়কে প্রাধান্য দিই বিজ্ঞানকে বাদ দিয়ে। তাহলে সেক্ষেত্রে ভাষার কিন্তু প্রভাব হয়ে যাবে। তারপর বিশ্বাস, বিশ্বাস মানে হচ্ছে আমাদের বাস্তবিক জীবনে আমরা কোন বিষয়টিকে বেশি প্রাধান্য দিই। আমরা কি ঈশ্বরকে বেশি প্রাধান্য দিই, নাকি আমাদের কর্ম যুক্তিবাদী আমরা বিজ্ঞান মনস্ক এই বিষয়টিকে বেশি প্রাধান্য দিই? যদি আমরা সমস্ত কিছুই ভগবানের নামে বা আল্লাহর নামে ছেড়ে দিই, তাহলে আমাদের মুখের ভাষা ঠিক সেরকম ধরনের হবে। কিন্তু যদি আমরা যুক্তিবাদী হই, আমাদের সেই মনের মধ্যে কিন্তু সেই যুক্তিবাদিতার প্রাধান্য পাবে এবং আমরা ঠিক সেরকমভাবেই আমাদের বাক্যগুলিকে বা কথাগুলিকে আমরা সাজাবো। ধর্ম, ধর্ম ওই বিশ্বাসের মধ্যে দিয়েই চলে আসছে অনেকটা, অর্থাৎ কে কোন ধর্মে বিশ্বাসী তার ভাষার মধ্যে কিন্তু সেই ধর্মের গ্রন্থের প্রভাব বেশি থাকবে। অর্থাৎ হিন্দুদের মধ্যে দেখা যাবে, হিন্দু যারা তাদের মধ্যে দেখা যাবে একটু সংস্কৃত ঘেঁষা শব্দের বিবর্তিত রূপ পাচ্ছি আমরা। আবার যদি অন্য ধর্মের লোক হয়, যদি খ্রিস্টান হয় কি মুসলিম হয়, তাদের মধ্যে যেটা বেশি অংশে বাস করছে, সেক্ষেত্রে দেখা যাবে একটু উর্দু, আরবি, ফার্সি এই জাতীয় শব্দগুলির কিন্তু প্রাধান্য বাড়ছে। এটা আমরা প্রমাণ দেব। সাহিত্য চর্চা, সাহিত্য চর্চা একটা বিশাল বড় জিনিস। সাহিত্য চর্চা মানে হচ্ছে বই, বই কোন বইগুলি? কবিতা, গল্প, নাটক, উপন্যাস, যাবতীয় যত ধরনের গান, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলিকে বলছে সাহিত্য চর্চা। তাহলে কোনো কোনো যুগে কালে কালে আমরা দেখেছি সাহিত্যের মূল্য অসাধারণ। বাংলা নিয়ে যারা পড়াশোনা করছো তারা দেখবে বিভিন্ন যুগে বিভিন্ন রকমভাবে সাহিত্যের পরিবর্তন হয়েছে। হিন্দু রাজার আমলে যখন ছিলাম আমরা, তখন দেখবে সাহিত্য দেখবে অন্যান্য এক রকমের ছিল। ঠিক মুসলিম সাম্রাজ্য যখন চলে এলো আমাদের দেশে, তখন দেখবে আমাদের সাহিত্যর রূপ একটু পাল্টে গেল। তাহলে কি সাহিত্য পাল্টালো মানে তার ভাষাটা পাল্টালো, অর্থাৎ মানুষেরই ভাষা সেখানে উঠে এসছে। তাহলে সেই সময় মানুষ কী রকম রয়েছে
কীরকম পরিস্থিতিতে রয়েছে সেই বিষয়গুলি কিন্তু ভাষাকে প্রাধান্য মানে প্রভাবিত করছে। সংস্কৃতি এইগুলোও তাই, আমাদের খাওয়া দাওয়া চলন বলন, এই যে আমরা চাউমিন খাচ্ছি, এগরোল খাচ্ছি, মোগলাই খাচ্ছি, তার পাশাপাশি ভাত ডাল রুটি এগুলোও খাচ্ছি। তাহলে কি হচ্ছে, আমাদের মধ্যে দেখো চাইনিজ শব্দও ঢুকে যাচ্ছে, জাপানিজ শব্দ ঢুকে যাচ্ছে, আবার অন্যান্য ভাষারও শব্দ ঢুকে যাচ্ছে, সেই জন্য ভাষারও প্রাধান্য হয়ে যাচ্ছে, অনেক রকম বৈচিত্র্য সৃষ্টি হয়েছে এই জন্য ভাষাতে। তাহলে দেখো নৃভাষা বিজ্ঞানীরা কিন্তু এই যে ভাষার যুগে যুগে বিবর্তন, কালে কালে পরিবর্তন, এই বিষয়গুলিকে নিয়ে কিন্তু কাজ করছে, এগুলো তারা প্রমাণ দিচ্ছে যে এইভাবে ভাষা বদলায়। ঠিক সেরকমই আরও দুটি বিষয় নিয়ে ভাষা বিজ্ঞানী দেখে যে আমাদের বিশ্বে এই যে পৃথিবী, তাতে কিন্তু এমন অনেক জাতি আছে, এমন অনেক আদিবাসী জাতি আছে যাদের ভাষা কিন্তু দিনে দিনে লুপ্ত হয়ে যাচ্ছে। আদিবাসী যারা জঙ্গলে বাস করে, গোষ্ঠীভিত্তিক সম্প্রদায় তারা হয়তো শিক্ষা দীক্ষার আলো পৌঁছায়নি, সেখানে ইলেকট্রিক আলো পৌঁছায়নি, কিচ্ছু পৌঁছায়নি, সুতরাং তাদেরকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি না। বিশ্বের বড় বড় ভাষাগুলি যেগুলি রয়েছে, বড় বড় মানে হচ্ছে যেগুলি অধিক সংখ্যায় ব্যবহৃত হয়, ইংরাজি, চাইনিজ, তারপরে হচ্ছে এখন ধরো ইংরাজি এবং এই জাতীয় ফ্রেঞ্চ, এই বিষয়গুলিকে তারা হয়তো জানেই না। সুতরাং আমরা কি চেষ্টা করছি যে তাদের ভাষাকে আমরা আর প্রাধান্য দেবো না, এটাই হচ্ছে ব্যাপার। সুতরাং কী হচ্ছে, তাদের ভাষার মানে তাদের সেই গোষ্ঠীর ভাষা কিন্তু লুপ্ত হয়ে যাচ্ছে। এবং শুধু লুপ্ত হয়ে গেলে কি হচ্ছে, একটি ভাষাতে কত রকম বিষয় থাকে, তাদের ধ্বনি থাকে, তাদের শব্দ থাকে, তাদের ছড়া গান ধাঁধা নানা রকমের সমন্বয়ে তো একটা ভাষা তৈরি হয়, সেইগুলোও কিন্তু সাথে সাথে লোপ পেয়ে যাচ্ছে। তাহলে নৃভাষা বিজ্ঞানীরা এগুলোও চর্চা করছে। তার সাথে সাথে আরও কী করছে, যেই ভাষাগুলির লিপি নেই, অর্থাৎ লিখিত কোনো রূপ নেই, আদিবাসীদের ভাষা কে লিখে রাখে, আর তারা মুখে যেরকমভাবে বলে ঠিক সেরকমভাবেই চলে। যতদিন তারা থাকবে ততদিন সেই ভাষাটি থাকবে, না হলে কি হবে, সেই ভাষাটিও লুপ্ত হয়ে যাবে। এই জন্য নৃভাষা বিজ্ঞানীরা কী করেন, সেই ভাষাগুলি গিয়ে তারা শুনে শুনে সেগুলোকে লিপিবদ্ধ করার চেষ্টা করেন, কোনো রকমভাবে যাতে সেগুলিকে আটকে রাখা যায়, মানে সংরক্ষিত করে রাখা যায়। এই ভাষা বিজ্ঞানীরা কিন্তু এই কাজগুলিও করেন। তাই তারা একটা সিদ্ধান্তে এসেছেন যে আমাদের এই ধারণাটি আছে যে ইংরাজি ভাষা কিন্তু খুব বড় একটি ভাষা এবং অত্যন্ত উন্নত একটি ভাষা, না, ভাষা বিজ্ঞানীরা এই কথাতে বিশ্বাস করেন না। বা বাংলা ভাষাকেও তারা ছোট করতে পারেন না, কি সংস্কৃত ভাষাকেও আমরা পুরনো হয়ে গেছে বলে ফেলে দিতে পারি না। তাহলে কি বলতে চাইছেন তারা বলতে চাইছেন যে বিশ্বের ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাষা থেকে, মানে খুব অল্প সংখ্যক লোকেরা কথা বলেন সেই ভাষা থেকে বৃহত্তম চাইনিজ ভাষা পর্যন্ত যেই ভাষাগুলি রয়েছে, সমস্ত ভাষারই গুরুত্ব সমান, তারা সমানভাবে আদরের এবং সমানভাবে মধুর এবং সমান গুরুত্বপূর্ণ। এই কথাটি কিন্তু আমাদের মনে রাখতে হবে। এখানে আর একটা কথা বলে রাখি, এই যে সংস্কৃতির কথাটা বলে রেখেছিলাম, এখানে বলতে ভুলে গেছি। সংস্কৃতি একটি নৃভাষা বিজ্ঞানের কাছে কীভাবে কাজ করে, দেখো, একটি সমাজে সেই ভাষা কতখানি ডেভেলপ করবে তার নির্ভর করবে তার সংস্কৃতির ওপর। অর্থাৎ হিন্দু বাঙালি যারা বা বাঙালি যারা, সেই বাংলা ভাষার জনক তারাই জন্ম দিয়েছে বাংলা ভাষাটাকে। দেখা যাচ্ছে এই বাংলা ভাষা কিন্তু ইংরাজি ভাষা থেকেও অধিক সমৃদ্ধশালী। আমি আবার বলছি, এই বাংলা ভাষা ইংরাজি ভাষার থেকেও অধিক সমৃদ্ধশালী। কেন সমৃদ্ধশালী কেন বলা হচ্ছে, কারণ এই বাংলা ভাষাতে যত শব্দ রয়েছে ইংরাজি ভাষার শব্দ সংখ্যা তার ধারে কাছে আসতে পারে না। ইংরেজি ভাষার শব্দ সংখ্যা তার কম, অনেক কম, বাংলা ভাষার শব্দ থেকে ইংরাজি ভাষার শব্দ অনেক কম। এই কারণে এর কারণ হিসাবে ভাষাবিজ্ঞানীরা কি বলছেন, যে একটি বাংলা ভাষায় তার যে এতটা সমৃদ্ধ, তার কারণ হচ্ছে তার সংস্কৃতি। অর্থাৎ আমাদের যে প্রাচীন সমাজ ছিল, আমরা যে প্রাচীন একান্নবর্তী পরিবারে যে বড় হয়ে এসেছি, এক সময় আমরা একান্নবর্তী পরিবারে ছিলাম, তার মূল এতটাই গভীর যে সেক্ষেত্রে আমাদের ভাষা সেরকমভাবে ডেভেলপ করেছে, একটা বট গাছের সঙ্গে তুলনা করা যেতে পারে। সেক্ষেত্রে একটা ইংরাজি ভাষা তারা এই রকম সমাজে নিয়ে তারা আসেনি,
ঠিক আছে? অর্থাৎ তাদের মধ্যে এই একান্নবর্তী পরিবার বা এই জাতীয় সূত্রগুলো খুঁজে পাওয়া যেত না। তাদের ক্ষেত্রে সমাজ বা পরিবার ছিল ছোট ছোট, তাই তাদের ভাষাটিও অত্যন্ত সহজ সরল থেকে গিয়েছে। তাদের শব্দ সংখ্যা অত্যন্ত কম, তারা সেভাবে ডেভেলপ করতে নিজেদেরকে পারেনি। আজকে এই পর্যন্ত থাক। আগামী দিন আমরা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে শৈলীবিজ্ঞান। শৈলীবিজ্ঞান দিয়ে এই বিষয়টি, এই পাঠটি আমাদের অনেকটা শেষের দিকে চলে আসবে। তারপরে শৈলীবিজ্ঞান এবং অভিধান বিজ্ঞান দিয়ে আমরা পরবর্তী অংশটি কমপ্লিট করব এবং তারপরে আমরা ভাষা বিজ্ঞানের যেই প্রধান অঙ্গগুলি ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, শব্দার্থতত্ত্ব, সেইগুলি নিয়ে এগোবো। আশা করি সকলের এই পাঠটি ভালো লেগেছে। আমরা আগেই বলেছিলাম ধীরে ধীরে এগোবো, যাতে আমাদের সমস্ত বিষয়গুলি বুঝতে সুবিধা হয়। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নমস্কার।